জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হচ্ছে সাবেক মন্ত্রী সহ ১৩ আসামিকে। আসামিরা হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ১ বিচারপতি এবং সাবেক ১ সচিব। এদিকে গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। ইউসুফ আলীর রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও আমলাসহ গ্রেফতার হওয়া ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ১৪ জনকে আদালতে হাজির করার নির্দেশনা থাকলেও আব্দুর রাজ্জাক বাদে সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনাইদ আহমেদ পলক, তৌফিকি এলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, আবদুল্লাহ হিল কাফি, আবুল হাসান ও মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে ১৩ জনকে উপস্থিত করা হয়েছিল তারা সবাই মিলে ১৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। বিচারিক কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় করার স্বার্থে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য ২ মাস সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, নির্ধারিত তারিখে আসামিদের নির্দোষ প্রমাণ করতে উদ্যোগ নেবেন। মামলার বিষয়ে নির্দেশনা যা দিয়েছেন এটা আসলে লয়ার্সের গোপনীয় বিষয়, এটা আসলে বলা যাবে না মিডিয়াতে। এই সময়ে যখন আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অফ জাস্টিস, যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। অন্য মামলায় রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ আমলে যে আদালত স্থাপন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তাদের সহযোগীদের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হিসেবেও আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য সম্পন্ন করার দাবি চিফ প্রসিকিউটরের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, পরিবর্তিত সংবিধানে সংসদের মেয়াদ ৪ বছর হতে পারে, তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it.
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Then we have to go back and complain to you. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যমের প্রপাগান্ডা বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Not increased violence, I will say decreased violence. Violence started during the period of revolution, not because again they are Hindus or other religion, because mostly they were Awami Leaguers. So they were against Awami Leaguers. The most of the Hindus happened to be Awami Leaguers. So they were angry with the Awami Leaguers, and these are the people who were active in the Awami League. আগামী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলেও আল জাজিরাকে জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. রাকিব হাসান, মাই টিভি। আল জাজিরায় দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার দেশের কিছু গণমাধ্যম ভুলভাবে ব্যাখ্যা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা। এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন দ্রুতই নির্বাচন কমিশন গঠিত হবে। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আপনারা দেখেছেন আমাদের এফর্টের কারণে ডিমের দাম কমেছে। তিনি জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরে একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরের চেয়ে এই বছর কম। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছর কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কথা বলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এটা পূর্ণাঙ্গভাবে অ্যানাউন্স করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো টাইম ফ্রেম নেই, বাট যত তাড়াতাড়ি সম্ভব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন বলে উল্লেখ করে তারেক রহমান বলেছেন জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। সোমবার আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলে তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাইকে দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব। দেশের অন্যান্য অসহায় মানুষের পাশেও সবাইকে মানবিক হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা নয়, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির
পাশে আমাদের দাঁড়ানো। আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করার কথাও জানান বিএনপির শীর্ষ এই নেতা। ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গিয়ে আহত হওয়াদের আগামীতে উন্নতর চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তারেক রহমান। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের রূপরেখা না দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপি আশাহত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করে নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন ফখরুল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। অপর এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার শেষে জনগণ দ্রুত নির্বাচন চায়। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর স্মরণ সভা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? একই স্থানে পৃথক এক অনুষ্ঠানে অংশ নিয়ে সংস্কার এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সংস্কার বাস্তবায়ন করতে কি বলে 4 বছর লাগবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই। অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে দেশ গড়তে গণমাধ্যমকে আরও বেশি সহযোগী হিসেবে পাশে থাকার অনুরোধ করেন মহানগরী উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দায়িত্বশীল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা করে যাচ্ছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আমাদের যুব দলের উত্তরের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই কথা জানান। এ সময় নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল অপরিহার্য বলেও মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০তম দিনের উপর টিআইবির পর্যবেক্ষণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই গবেষণা তথ্য। কর্তৃত্ববাদী সরকার পতনের পর ছাত্র জনতার প্রত্যাশার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক নানা দিক। রাষ্ট্র সংস্কারের জন্য অত্যন্ত উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্য দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা খুবই স্বাভাবিক। আপনারা পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর ইতিহাস দেখেন, যে কোনো দেশে এই ধরনের বিশাল জঞ্জাল কাটিয়ে উঠে নতুন সংস্কারের পথে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবসময় থাকে। গত 3 মাসে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে দলবাজি দেখা দিয়েছে উল্লেখ করে গণমাধ্যমে স্বাধীনতার উদ্বেগ আছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাপ্লিকেশনের মতো যে সুবিধাটি সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যম স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান।
বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক করছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষ্য দেখা গেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। নুসরাত শারমিনের রিপোর্ট। এইভাবে চলতে পারে দেশ? হাজার হাজার বাস এই সিএনজি দাঁড়াইছে, অনেক রোগী দেখেন বসে আছে, কোনো রোগী যাইতে পারতেছে না, সব রোগী বসে আছে। এই যে বাস ওলা ওদের ফ্যামিলি আছে, ফ্যামিলি চলতে পারতেছে না, তারা খাইতে পারছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এখন মরণ হয়েছে। সরকাররা বলেন বিষ দেখ সব মাইরা ফেলাক। আন্দোলনের ফলে 8 কিলোমিটার হেঁটে আসার পর একজন অসুস্থ নারীর প্রতিবাদের ভাষা যে কারোরই হৃদয়ে নাড়া দিবে। তবে তাতেও বিন্দুমাত্র টনক নড়েনি বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাস্তা অবরোধ করা তিতুমির কলেজের শিক্ষার্থীদের। এখন 2-1 মারা পেত, জমা ওঠে 200-400 বেতন হতো, আর এখন একবেলা গাড়ি আর ড্রাইভার চালাইবো, এখন দিয়ে দিতে হবে। কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলন করা বা এতক্ষণ বন্ধ করে দিয়ে আন্দোলন করা ঠিক না। বলতেছি আমাদের গাড়িতে মাল আছে 30-40 হাজার টাকার কাঁচা মাল। এখন এই আন্দোলনের কারণে এখানে তো আটকা পড়ে গেছি, প্রায় 2 ঘন্টা ধরে যাইতে পারতেছি না। এখন এগুলো কাঁচা মাল তো নষ্ট হয়ে যেতে পারে যদি আজকে ডেলিভারি দিতে না পারি। সকাল থেকে বিশ্ববিদ্যালয় করার 1 দফা দাবিতে প্রথমে মিছিল, পরে মহাখালী রেলগেট সহ আশেপাশের সড়কে অবস্থান নেয় তারা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের শুধু রেল যোগাযোগ বন্ধ নয়, সড়কপথেও বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বিক্ষোভকারীদের রোষানলে পড়ে চলন্ত একটি ট্রেনও, আহত হয় বেশ কয়েকজন। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার চেষ্টা করেও বোঝাতে ব্যর্থ হয় আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের দাবি, পরিকল্পিত ষড়যন্ত্রে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অধিভুক্ত বাতিল করে আমাদেরকে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় দেওয়ার দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে এসে নেমেছি। যদি মেনে না হয় আমাদের দাবিগুলো, তাহলে আমরা আজকে আন্দোলন ছেড়ে দেবো, আর যদি না মানা হয় আমরা আগামীতেও কর্মদিবস চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আন্দোলনের দিনব্যাপী পুরো রাজধানী ছিল স্থবির নগরী। কেউ ঘন্টার পর ঘন্টা বসে, কেউ আবার পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। যদিও বিকেল 4টায় অবরোধ তুলে নিলে আবারও রাজধানী সহ সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নামা তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। শফিকুল আলম বলেছেন, 7 কলেজের বিষয়ে কথা চলছে, একটা আশু সমাধান আসবে বলে সরকার প্রত্যাশা করে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবস ঘিরে দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সচিবালয়ে বিজয় উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করে পুলিশ সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভার সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন। আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়, এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটার হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা, এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারও আলোচনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করেন পুলিশ বাহিনী সংস্কারের লক্ষ্যে গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা।
বৈঠক শেষে কমিশন প্রধান সফরাজ হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছেন তারা। সম্প্রতি এরকম একটা অভিযোগ আসছে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি মেবি খালু ফুপা এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্প্রতি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। একই সাথে কাউকে গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মেনে চলার সুপারিশও করা হয়েছে বলেও জানান সংস্কার কমিশনের প্রধান। আমরা যেমন প্রথমেই বলছি যে আমরা পুলিশ যে অ্যারেস্ট করলে প্রথমে আত্মীয় স্বজনকে বলতে হবে, এটা তো একটা বড় একটা ইয়ে, মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবে যে আমি আপনার আত্মীয় আসতে অ্যারেস্ট করছি আমরা, এটা তো একটা বড় একটা ধরনের রিলিফ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিন উইজার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প ঋণ পেতে তাদের বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে কিছু সহযোগিতার প্রয়োজন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রিয়া সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিজ। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রশংসা করেন এবং বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানান। বৈঠকে দুই নেতা ভূ রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিজ। হাওর অঞ্চলের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে শিক্ষক সংকট, কর্মকর্তা সংকট সহ আবাসন সংকট নিরসনে কাজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে এবং প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না। দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নতুন বই সংস্কারের বিষয়ে তো বলেছেন, এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না। ঢাকায় কোটা বিরোধী আন্দোলনের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কবর জিয়ারত করেন। দুপুরে শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড় আছড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে আসেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। হত্যাকাণ্ড বা গুম বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সবগুলির তো বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা 8 তারিখ থেকেই চলমান। আর আজকে আসামিদেরকে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর রামপুরা বনশ্রীর খাল পাড়ে দিনকে দিন গড়ে উঠছে অবৈধ কাঁচা পাকা দোকানপাট, যার ফলে দিনকে দিন হারিয়ে যেতে বসছে খালের নান্দনিক সৌন্দর্য। আর তাই নগরীর ঐতিহ্য রক্ষায় রাজধানীর খাল পুনরুদ্ধার এখন সময়ের দাবি বলে মনে করছেন নতুন বাংলাদেশের মানুষ। জাহেদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। সড়কের পাশ জুড়ে দোকানপাট বসানোর এই চিত্র নতুন নয়, তাই দৃশ্যটি পুরনো হলেও নতুন বাংলাদেশে থেমে নেই দখলের প্রতিযোগিতা। শুধু ফুটপাতেই নয়, রাজধানীর প্রধান সড়কেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। খালি থাকছে না নগরীর রামপুরা মেরাদিয়া খালের পাড়ও। বাঁশখুঁটি দিয়া গড়ে ওঠা এইসব দোকান প্রয়োজনে আবার ঢেকেও রাখা হয় পুরনো কাঁথা চাদর মুড়িয়ে, যা দেখে সহজেই মনে হতে পারে এই যেন অপরাধীদের অভয়ারণ্য।
নগরীর বুকে বয়ে চলা খালের এমন করুণ দশা দেখে স্থানীয়রা বলছেন কোনো এক অদৃশ্য শক্তির বলে খাল দখলে বাদ পড়ছে না নগরীর রামপুরা ব্রিজ কালভার্টের রেলিংও। খালটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পাশে অনেক ময়লা টয়লা ফালাইছে, এখনো কিছু সংখ্যক দোকান আছে, তো এগুলো ভাড়ায় চলে। 7,000 টাকা মাসে। তারা বলছেন খাল ঘেঁষে দোকান বসানোর ফলে ঢাকা পড়ে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। দোকানগুলোর কারণে আসলে খালটা ছোট হয়ে যাচ্ছে, খালটাও পরিষ্কার না জন্য আমরাও আসলে ঝামেলায় পড়তেছি, এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। নগরীর মেরাদিয়া বনশ্রী এলাকার খাল সংরক্ষণে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ না থাকায় দিনকে দিন আস্ত খালি গিলে খাচ্ছে এক শ্রেণীর মানুষ। যে অনেকে হয়তো বা নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এভাবেই খালটা কিন্তু আমাদের সংকীর্ণ হয়ে আসতেছে। খাল সংরক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নগরীর খাল পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফুটপাতে কোনো দোকান চলবে না, রাস্তায় কোনো দোকান চলবে না। অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাকশন করছি, পর্যায়ক্রমে সবগুলো আমরা দেখব। আমাদের তো ম্যাজিস্ট্রেট আপনি জানেন যে 3 জন আছে, আর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাওয়ার আছে। এই সামর্থ্য নিয়ে আমরা প্রতিদিনই অ্যাকশন করছি। সবাই বলছেন খালের অস্তিত্ব রক্ষায় নগরীতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ক্যাপাসিটি চার্জের নামে দেশের টাকা অপচয়ের সুযোগ নেই। প্রয়োজনে পুনর্দর কষাকষি করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন নিশ্চিত করে মহা দুর্নীতির প্রকল্পসমূহ আর নবায়ন না করে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে 10 দফা প্রস্তাবনা তুলে ধরে এবি পার্টি। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রায় 2700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম 34টি কোম্পানি, যাদের অধিকাংশগুলোতে বিদেশি বিনিয়োগ আছে, কাজ চলমান রাখার অনুমতি দিতে হবে। অর্থ বাণিজ্য সংবাদ। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যার সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে আয়োজিত হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে বিজয়ীরা পেয়েছেন 3 লাখ টাকা করে বৃত্তি। রোববার রাজধানীতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়েছে। সেখানেই বিজয়ীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী হাসান মাজহার। অনুষ্ঠানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশ নেয়। সারা দেশ থেকে 22,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। প্রতিটি অঞ্চল থেকে সেরা 1000 শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেয়। প্রতিটি অঞ্চলে শীর্ষ 20 জন করে মোট 100 জন অংশ নেয় জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফিনালেতে। দিনব্যাপী আয়োজনে তীব্র প্রতিযোগিতামূলক অনস্পট পরীক্ষা হয়। পরীক্ষার পর প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে নানা কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রবাসী সংবাদ। জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পর 930 জন প্রবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার এই 930 জন নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। দেশের ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। ফাহাদ আল ইউসেফ বলেন, নথিতে যাদের নাম এসেছে তারা প্রত্যেকে কুয়েতের আইন অনুসারে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে, যা আমরা হতে দিতে পারি না। চীনের ইয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব হয়েছে। উৎসবে দেশি বিদেশি পর্যটকেরা অংশগ্রহণ করেন। প্রতিনিধি সোহেল আহমেদ বাদল জানিয়েছেন, আঞ্চলিক বৈশিষ্ট্য সহ অনন্য লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্যপূর্ণ উৎসবটি হাজারো পর্যটককে আকৃষ্ট করে। উৎসবটি চীনে 1700 বছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে। ঐতিহ্যবাহী পানওয়াং উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের 10ম মাসে 16তম দিন চীনের ওয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত
চিনশিও কাউন্টিতে হয়। উৎসব উদযাপনে সার্বিকভাবে সহায়তা করে চিনশিও কাউন্টির স্থানীয় প্রশাসন। পানওয়াং উৎসব একটি প্রাচীন উৎসব যেখানে ইয়াও জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ পানওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। এছাড়া উৎসবটি ঘিরে চলে লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্য, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম। খেলা সংবাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় 1973 সালে। মালয়েশিয়ায় মার্দিকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। আরও জানাচ্ছেন এসএম আরিফ। 1971 সালে দেশের মুক্তিকামী মানুষ যখন অস্ত্র হাতে লড়াই করছে, ঠিক তখন ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়াম সাক্ষী হয় অনন্য এক ইতিহাসের। স্বাধীনতা যুদ্ধে জনমত গঠন ও তহবিল সংগ্রহে বাংলাদেশের একদল ফুটবল যোদ্ধা নেমে পড়েন মাঠে। দলটির নাম স্বাধীন বাংলা ফুটবল দল। দলটির নেতৃত্ব দেন সে সময়কার চৌকস ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। 1943 সালের 1 জানুয়ারি তৎকালীন অবিভক্ত ভারতের নওগাঁ জেলায় জন্ম এই কৃতি সন্তানের। বেড়ে উঠেছেন খেলাধুলার পরিবেশে। নানা বৈষম্যের মধ্যেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্বও দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভিষেক ঘটে 1973 সালে। মালয়েশিয়ার মার্দেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন পিন্টু। 60-70 দশকে মোহামেডানের হয়ে মাঠ কাঁপিয়েছেন জাকারিয়া পিন্টু। ক্লাবটির স্বর্ণ সময়ের অধিনায়কও ছিলেন। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফুটবল ফেডারেশনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন কিংবদন্তি এই ফুটবলার। ফুটবলের দীর্ঘ ক্যারিয়ার শেষ করে বার্ধক্যজনিত কারণে ছুটি নিয়েছেন সংগঠকের দায়িত্ব থেকেও। এবার জীবন থেকেই ছুটি নিলেন কীর্তিমান জাকারিয়া পিন্টু। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। এসএম আরিফ, মাই টিভি।